আমাদের বাংলাদেশে বসে যারা আমরা কন্টেন্ট তৈরি করি, আমাদেরকে সোশ্যাল সেফটি, সিকিউরিটি, আইন শৃঙ্খলা, জনগণের সাথে সম্পর্ক এবং আমাদের যেটা ওয়াইড রেঞ্জ কানেক্টিভিটি রয়েছে, এই জায়গা থেকে আমাদেরকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হয়। কিন্তু দেশের বাইরে যারা আছেন তাদের এই দায়বদ্ধতাটা নেই। 2 নম্বর হলো যে দেশের বাইরে থেকে এখন এই সামাজিক মাধ্যমে যারা কথাবার্তা বলছেন, তারা যে শব্দ চয়ন করছেন, যে তথ্য দিচ্ছেন, যে কথাবার্তা বলছেন, এটা অনেকটা মশলার মতো, যথেষ্ট উত্তেজনা তৈরি করে। এবং আপনারা জানেন যে সত্যের চাইতে মিথ্যার যে গতি রকেটের মতো প্রচণ্ড বেগে ছুটতে থাকে। এটা অনেক আগে মানুষ মানে গল্প শুনতে পছন্দ করে, মিথ্যা কথা শুনতে পছন্দ করে, মানুষ গীবত পছন্দ করে, গীবত পছন্দ করে, কুটনামি পছন্দ করে, অশ্লীলতা, অশ্রাব্যতা, মানুষের গোপন কথা বানায় বানায় আপনি বলেন, এগুলো বলতে খুব পছন্দ করে। এই কাজগুলো দেশের বাইরে থেকে গত 3-4 বছর ধরে খুব ব্যাপকভাবে এই জিনিসগুলো করা হচ্ছে। এখন এই কাজগুলো আমাদের মধ্যে কেউ কেউ করেছে। আপনারা জানেন যে একটা শব্দ এখন ইদানিং ব্যবহৃত হয়, বট বাহিনী। তো বট হলো একটা সফটওয়্যার। এখন দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য হয়তো 50 জন লোককে মাসে সে বলে যে তোমাদেরকে আমি 10,000 টাকা করে দেবো। সেই 50 জন লোকের এক একজন লোক 1,000টা করে সে ফেক আইডি তৈরি করলো ওই বট আইডির মাধ্যমে করে। দেখা গেল এখন জিল্লুর রহমান সাহেব বা রানী সাহেবকে গালি দিতে হবে, অটোমেটিকভাবে সে একটা জায়গাতে চাপ দিল, তার 1,000টা আইডিতে সেই গালিটা চলে গেল। প্রায় একই রকম কথাবার্তা চলে আসলো এবং অটোমেটিক এই কাজগুলো হয়ে থাকে। আমার ভিডিওতে লাইক দেওয়া আছে, আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বটের যাকে টাকা দেওয়া হলো ও শুধুমাত্র পার গালির জন্য টাকা পেল, সে নিজেও জানে না যে ডেলি কটা গালি দিয়েছে। এখন এই কাজগুলো যারা করেছে, আওয়ামী লীগ করুক, জামাত করুক, বিএনপি করুক, খুব জঘন্য কাজ করেছে। এর কারণ হলো এই কাজগুলো করে 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 তারা এমন একটা শক্তি তৈরি করে ফেলেছে, এই শক্তিগুলো প্রায় সকলের জন্য এখন ফ্র্যাঙ্ক আইনস্টাইনের দানব হয়ে গেছে। এখন যদি আওয়ামী লীগ বট বাহিনী করে থাকে, সেই বট বাহিনী এখন আওয়ামী লীগের গালাগালি করছে এবং সেই বট বাহিনীর যারা স্টার হয়ে গেছে, সেই এখন দেখা গেল যে আওয়ামী লীগের কাছ থেকে উদাহরণ হিসেবে ধরেন আমি একজনকে বানিয়েছি যে ঠিক আছে তোমার পেছনে আমি প্রতি মাসে। বট বাহিনী তো আওয়ামী লীগের বিরুদ্ধেই তৈরি হয়েছে, মানে আমি কাউকে দায়ী না করে, মানে উদাহরণ হিসেবে আওয়ামী লীগও করেছিল, ক্ষমতায় থাকাকালীন করেছিল, আওয়ামী লীগ করেছে, সবাই করেছে। করার পরে এখন সবাই তো পারে না। ধরুন 1,000 লোককে আপনি রিক্রুট করেছেন, আওয়ামী লীগ বিএনপির প্রভাব, জামাতের বিএনপি সেই অর্থে সুবিধা করতে পারেনি, এখন হয়তো ইনভেস্ট করতে চায়নি, ইনভেস্ট করতে পারেনি। এখন যারা এই কাজগুলো করেছে হয়তো তারা রিক্রুট করেছে 2,000-এর মধ্যে হয়তো 20 জন স্টার হয়ে গেছে। এখন স্টার হয়ে সে যে প্রবলেমটা তৈরি করছে, সে বলছে যে তুমি আমাকে আগে $500 করে দিতা, কিন্তু আমি তো এখন আর $500 পর্যায়ে নেই, পে মি $5,000 পার মান্থ। যখনই সেই তার যে নিয়োগকর্তা, সে বলল যে না, তুমি তো $500 উপযুক্ত, আর এখন তো আমার দরকার নাই, আমি তো এখন উইন করে ফেলেছি, এখন তোমাকে তো আমার দরকার নাই, দরকার না থাকার কারণে তোমাকে আমি টাকাই দেবো না। তখন সে কী করলো, সেই যে নিয়োগ করলো সেই নিয়োগকর্তার বিরুদ্ধে সে গালাগালি শুরু করে দিল এবং সেই শক্তিমত্তা নিয়ে। ফলে এখন ওই যে বট বাহিনী অপকর্মটা প্রায় সকলের জন্য আত্মঘাতী হয়ে গেছে। এবং এই যে যারা এই অশ্লীলতা ছড়িয়েছে, যারা সুপারস্টার হয়েছে, যারা এই সমস্ত কাজকর্ম করছে, তারা এখন প্রথমত যে কাজটি করছে, তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে অনেকেই কাজ শুরু করে দিয়েছে। 1 2 নম্বর হলো তারা এখন তাদের প্রতিপক্ষ, মানে যাদেরকে গালাগালি করেছে, সেই তাদের পিছুই তারা ঘুরতেছে যে আচ্ছা গিভ আস সাম মানি, আমরা আপনাদের যে ক্ষতি করছে সেই ক্ষতিটা পোষায় দিয়ে ওদের সমস্ত তথ্যপত্র আমরা জানি, আমরা ওদেরকে ক্ষতি করব। এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি শুরু হয়ে গেছে। এইগুলো 1। 2 নম্বর হলো যে আমাদের দেশে যেমন দেশি কতগুলো গোয়েন্দা সংস্থা আছে, বিদেশি কতগুলো গোয়েন্দা সংস্থা আছে। এই গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত এদের রিক্রুটমেন্টটা এরকমভাবে হয়, ব্যক্তিত্বহীন, লোভী, তারপরে শেষে যাকে বলা হয় যে কোনো সময় তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো যায়। এবং এরা সবসময় সাবস্ট্যান্ডার্ড 3-4 জায়গাতে তারা কাজ করতে পারে, এরকম লোক দেখে শুনে কিন্তু সবসময় সিআইএ বলেন, মোসাদ বলেন, বলেন, তারা সেই ধরনের এজেন্ট নিয়োগ করে। আমাদের রাজনৈতিক অঙ্গনেও কিন্তু সেই 2012-13 সন থেকে আজ অবধি যারা এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজকর্ম করছে, এদের 4 থেকে 5টি বৈশিষ্ট্য আছে। আপনি ধরুন আওয়ামী লীগ যদি আপনাকে রিক্রুট করে থাকে যে মিস্টার সোহরাব, আপনাকে আমি মাসে 1 লাখ টাকা দেব, আপনার কাজই হবে ডেইলি আমাকে 10টা গালি দেওয়া। গালি দেওয়ার জন্য হলো
তো আপনি যে আওয়ামী লীগের লোক সেটা আমি বুঝবো কী করে যে আপনি গালি দিতেছেন কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, ইট মিনস আপনি আওয়ামী লীগের লোক। আপনি আওয়ামী লীগের গালি দিচ্ছেন কিন্তু আপনার মামলা হচ্ছে না, মোকদ্দমা হচ্ছে না, কিছু হচ্ছে না। আবার আমি যে আওয়ামী লীগের লোক না এটা বুঝবেন কী করে যে আমার ক্ষতি হচ্ছে, আমার বাড়ি ভাঙছে, আমার গাড়ি ভাঙছে, আমার মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, ওনাকে সিআইডি অফিসে ওনার ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগ তছনছ করে দিয়েছে, ফলে হি ইজ নট আওয়ামী লীগ এজেন্ট। কিন্তু সে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে তার সে 100 গুণ কথা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে, তার একটা টু শব্দ হয়নি। তা এখন সেই দিক থেকে আপনি দেখুন যে ভারতে যে এখন নিরাপত্তা যিনি উপদেষ্টা অজিত দোভাল, মিস্টার অজিত দোভাল প্রায় 15 বছর পাকিস্তানে ছিলেন অ্যাজ এ মুসলিম হিসাবে, এবং তিনি এই তাবলিগের সদস্য হিসাবে তিনি এই মসজিদে ঘুরে বেরিয়েছেন। তো আপনি চিন্তা করেন যে এজেন্টগুলো রিক্রুটমেন্টটা কত হাই ক্যাটাগরির হয়। এখন দেশের বাইরে বা দেশের ভিতরে যেই মানুষগুলো ভারতের বিরুদ্ধে আজকে গত 7-8 বছর 10 বছর যাবৎ কথা বলছে, শো মি ওয়ান রিজন যে তাদের সাথে ভারতের শত্রুতার একটা রিজন আছে? কোনো রিজন নেই। যেই লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে গালাগালি করতেছে গত 10 বছর, আপনি দেখান তো, আপনি যেখানে ইলিয়াস আলীকে গুম করে শেষ করে দিছে, এখন দেশের বিদেশের মাটিতে বসে একজন লোক গালাগালি করতেছে, শেখ হাসিনা যেখানে ওই অন্য যারা লোকজন আছে তাকে ভয় দেখানোর জন্য তার ছেলে মেয়ে বউ বাচ্চা থেকে শুরু করে সবগুলোকে ধরে নিয়ে যাইতেছে, আর ওইদিকে কিছু লোক শেখ হাসিনার গালাগালি করতেছে, হয়তো দেশের বাইরে তাদের আত্মীয় স্বজনরা দিদা আসছে, বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। ইট মিনস এটা সাজানো নাটক, সব কিছু সাজানো নাটক। তাহলে এই যে সামাজিক মাধ্যমে যারা এই ইনফ্লুয়েন্স তৈরি করছে এবং যারা ডবল স্ট্যান্ডার্ড কাজ করছে, এই একটা পিক সময় আপনি দেখবেন আগামী 2-3 মাসের মধ্যে এদের যে আসল চরিত্র আপনি দেখবেন যে কেউ হয়তো দিল্লি থেকে আপার সাথে দেখা করে আসছে, এবং আপনি দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে। কেউ হয়তো দেখতে পাবেন যে আমেরিকাতে জয়ের সাথে দেখা করেছে এবং সেখানে কত টাকা লেনদেন হয়েছে তার রসিদও আপনার কাছে চলে আসবে কয়েকদিনের মধ্যে। বিকজ এই যে একটা টানাপোড়েন অবস্থার মধ্যে চলতেছে, ওখানে খাবে, বিকজ আগে যেভাবে একটা ফাইন্যান্সিয়াল ফ্লো ছিল এখন সেই ফ্লোটা নেই। আগে যেভাবে মানে আপনি নিয়োগ দিয়েছেন যে উদ্দেশ্যে, আপনি এখন আমি কিছু লোকের নাম বলি বাংলাদেশে, রাজনৈতিক নেতৃবৃন্দ, খুব ছোট করে। এখন গত সে 2009 সন থেকে আমার অনেকের সাথে ধরেন সম্পর্ক, কেউ বাসায় গিয়েছেন, কেউ অফিসে এসেছেন, কেউ বুদ্ধি চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, এবং তাদের কথাবার্তা কান্নাকাটি দেখে মনে হয়েছে যে খুবই অমানবিক, আই শুড হেল্প দেম। এই গত 1 বছরে তাদের চেহারা স্রোত এমনভাবে পাল্টে গেছে, বিশ্বাস করেন আমার বলতে ভয় লাগে। এদের সঙ্গে যে আমার কোনোদিন পরিচয় ছিল এই কথা বলতে আমার এখন ভয় লাগে। যদি আমি বলি যে অমুক লোক আমার বাসায় গেছে, সে আমার বলবে, ফাজিল, তোর এত বড় সাহস, তুই বললি তোর বাসায় আমি গেছি, আয় সাঁড়াশি দিয়ে তোর 32টা দাঁত টেনে টেনে ছিঁড়ে ফেলবো, তুই আমার জুতা টানার উপযুক্ত যে তোর বাসায় গিয়ে আমি দেখা করবো। বাট এই ঘটনাগুলো তো এই 1 বছরে ঘটে যাচ্ছে। মানে ইট মিনস ক্ষমতা মানুষকে এইভাবে মুনাফিক করে তোলে, ক্ষমতা মানুষকে বেঈমান করে তোলে, ক্ষমতা মানুষকে বোধের চরমে নিয়ে যায়। ফলে যে সকল দানব অসহায় অবস্থায়, মজলুম অবস্থায় তৈরি করে ফেলেছে, এখন এই দানবগুলো তারা তো মনে করতেছে তাদেরকে এখনও মজলুম, আর এই মজলুম যে ক্ষমতাধর যারা হয়ে গেছে তারা বলছে তোরা তো আমার চাকর, এবার মাই সার্ভেন্ট, এখন এই চাকর বনাম মজলুম। এই যে একটা শুরু হয়েছে রসায়ন, এই রসায়ন আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর মানচিত্র চেঞ্জ করে দেবে। সেকেন্ড যেটা হলো, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব হওয়ার দ্বিতীয় সম্ভাবনাটা আছে জামাতের, একেবারে জামাতের। আর আওয়ামী লীগের সঙ্গে কখনোই বন্ধুত্ব হবে না বিএনপির, এটা হলো আমার অভিজ্ঞতা, এই কথাগুলো বলে। এবং সম্ভবত সেই দিকেই পুরো পরিবেশ এবং পরিস্থিতি এগুচ্ছে বলে বিভিন্ন মহল থেকে আমরা কথা শুনছি, সম্ভাবনা দেখছি, এবং এটা অতীতে এভাবে ঘটেছে। আপনি চিন্তা করতে পারেন যে এরশাদ সাহেবের সঙ্গে শেখ হাসিনার একটা সমঝোতা হবে, আবার শেখ হাসিনার জমানায় এরশাদ সাহেব গৃহপালিত বিরোধী দল হবে। এটা যদি 1988 সনে কেউ বলতো যে এই সেম ঘটনা না 2009 সনে হবে, মানুষ মরে যেত, কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটেছে। তো একইভাবে এখনও যেটা হলো, আমি কিন্তু সেই প্রথম দিকে আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম যে আগামীতে, আবার আমার নিজের ওখানে বলেছিলাম যে আগামীতে আমি কয়েকটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সম্পর্কে
2024 সনে যেটা ভাইব তৈরি হয়েছিল আগস্ট সেপ্টেম্বর, তার বিপক্ষে একটা ট্রু শব্দ করার মতো বাংলাদেশে একটা পিঁপড়াও ছিল না, বরং তাকে প্রশংসা করে মানুষ আত্মতৃপ্তি পেতেন। তো সেই সময় আমি বলেছিলাম যে এই ভদ্রলোকের দ্বারা রাজনীতি হবে না, উনি ভালো করতে পারবেন না, উনি চালাতে পারবেন না, এবং ওনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উনি যদি চলে যান ওনার জন্য ভালো হবে। এবং ওনার জায়গায় যদি আমি হতাম বা আমি ওনার পরামর্শদাতা হতাম, ওনাকে আমি বলতাম 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে চলে যাওয়ার জন্য। এখন এটা দেখেন ঠিক সেম কাজটা বা সেম কথাটা কিন্তু এখন সবাই বলছেন। ওনার যারা আপনজন ছিলেন, এমনকি ওনার যারা ক্যাবিনেটে, যেমন ফরহাদ মাজার সাহেবের মতো মানুষ বলছেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর এটা এক না। কিন্তু এই কথাটা কিন্তু আমি সেই 1 বছর আগে বলেছিলাম। আমি আরেকটা কথা বলেছিলাম ওই সময়টাতে, আমি স্মরণ করাই দিচ্ছি, যে সামনে যে রাজনীতির মেরুকরণ এবং পরিণতি আসছে, সেই পরিণতিতে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে জামাত, তারপরে বিপদে পড়বে বিএনপি। এখন আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে জামাত সব কিছু নিয়ন্ত্রণ করছে, সচিবালয় তাদের, ডাকসু জাকসু সব কিছু তাদের। কিন্তু বাস্তবতা হলো যে জামাতের যে নেতৃত্ব এই মুহূর্তে আমরা ফ্রন্ট লাইনে দেখছি, আমাদের প্রচলিত রাজনীতিতে যারা প্রথম জেনারেশন, মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, এদেরকে যদি আপনি প্রথম জেনারেশন ধরেন, তাহলে তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ হলেন জামাতের আমির, আর চতুর্থ জেনারেশনের যাকে বলা হয় জেনারেশন হলেন জনাব শিশির মনির বা ডক্টর মাসুদ, ওনাদের মতো লোকজন। ফলে কি হলো, তারা ক্ষমতার দিক থেকে, রয়্যালিটির দিক থেকে, পাওয়ারের দিক থেকে প্রথম জেনারেশনের ক্ষমতা ভোগ করছে, কিন্তু মেশিন হলো চতুর্থ জেনারেশনের। ফলে কি হলো দেখুন, অপারেটিং মেশিন চতুর্থ জেনারেশনের। ফলে কি হলো দেখুন, তারা কথাবার্তা বলতে গিয়ে প্রায় সবাই বিতর্কিত হয়ে পড়েছেন, সবাই ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং সবাই একটার পর একটা ভুল করছেন। প্রায় সব ক্ষেত্রে তারা কোনো নেগোসিয়েশন করতে পারছেন না, কোনো বন্ধুত্ব তৈরি করতে পারছেন না, বন্ধুত্ব রক্ষা করতে পারছেন না। মানে দেখা গেল যে আসলে আপনার হাতে অনেক ক্ষমতা, ফ্র্যাঙ্কেনস্টাইনের একটা দানবের মতো আপনার ক্ষমতা হয়ে গেছে, কিন্তু ওটা পরিচালনা করার জন্য যে সফটওয়্যার দরকার, যে অপারেটর দরকার, যে পরিবেশ দরকার, যে ক্ষেত্র দরকার, অধিক্ষেত্র দরকার, সেই জিনিসগুলো নাই। যেমন জামাত মনে করছে যে সে তার নারী কর্মীদেরকে দিয়া আল্লাহ রাসূলের কথাবার্তা বলে সে ভোটের মাঠে নারী ভোটারদেরকে এবং অপেক্ষাকৃত তরুণ ভোটার যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ফার্স্ট ভোটার হলো, মায়ের বসে একজন লোক যখন মাথায় হাত বুলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে ভোটটা দিও বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করব, কোরআন শরীফ পড়ে তোমার জন্য দোয়া করব, ফু, এতে বোধহয় ভোট হয়ে যাবে। কিন্তু এটা যে ভোট হয় না, এটা জামাত এখনও পর্যন্ত বুঝতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো জামাতের রাজনীতির যে কতগুলো ন্যারেটিভ রয়েছে, যেগুলো কখনোই গত এই স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে ওইভাবে খোলামেলা আলোচনা করা হয়নি। বাংলাদেশের মানুষ কখনোই জানতো না ইবনে তাইমিয়া কে, তাকে নিয়ে আলোচনা হতো না। ইবনে তাইমিয়ার সঙ্গে জামাতের সম্পর্কটা কী, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার সম্পর্ক কী, হাসান আল বান্না কেন ফেল করলেন, সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের সৈয়দ কুতুব কী করে মিশরে তিনি একটা সামরিক অভ্যুত্থান ঘটালেন এবং সেই অভ্যুত্থানে যে নাসেরকে তিনি ক্ষমতা আনলেন, সেই নাসের কেন তাকে ফাঁসিতে লটকালো, সৈয়দ কুতুবকে। আবার আনোয়ার সাদাতকে কেন মেরে ফেলা হলো, একেবারে সর্বশেষ মুরসি, তিনি ক্ষমতা আসার পরে 1 বছর কেন টিকতে পারলেন না। এই বিষয়গুলো কখনো আলোচিত হয়নি। এই বিষয়গুলো এখন এত চমৎকারভাবে আলোচনা করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যেটা যারা এই ধর্মকেন্দ্রিক বা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের কাছে জামাত এখন এতটা স্পর্শকাতর এবং এতটা খারাপ অবস্থার মধ্যে পড়েছে, যেটা জামাত কখনোই পড়েনি এই মানে তাদের বাড়াবাড়ি করার কারণে। আবার ধরুন ভারতবর্ষে জামাতের ভূমিকা, পাকিস্তানে জামাতের ভূমিকা, 1971-এ জামাতের ভূমিকা, ইয়াহিয়া সরকারের জামাতের ভূমিকা এবং তাদের অতীত ভূমিকা, এবং তারা বিএনপির সাথে কী করেছে, আওয়ামী লীগের সাথে কী করেছে, প্রায় প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এখন যেভাবে আলোচনায় আসছে, এটা কিন্তু আগে সেভাবে আলোচনা আসেনি। জামাত বলতে সহজ সরল একজন মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহ রাসূলের নাম বলে ধর্মভিত্তিক একটা রাজনীতি করতে চায়, তারা ক্ষমতা আসলে হযরত উমরের মতো একটা শাসন ব্যবস্থা চালু করতে চায়, এরকম একটা সাধারণ ন্যারেটিভ ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে আবেগ তৈরি করে ফেলেছিল গত 1 বছরে, এখন সেটা অ্যাবসলিউটলি জামাতকে যেভাবে এক্সরে করা হচ্ছে,
জামাতকে যেভাবে আপনার 3D ডাইমেনশনে তাদের স্ক্যানিং করা হচ্ছে, সিটি স্ক্যান করা হচ্ছে, তার ফলে তাদের অর্থের উৎস, তাদের মানসিকতা, তাদের রাজনৈতিক চরিত্র, তাদের গোপন যত রকম কথাবার্তা, এভরিথিং। আপনি যে দেখুন 5,000 মানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা, তাদেরকে মুহূর্তের মধ্যে স্যাক করে দেওয়া হলো। তো এরকম একটা অমানবিক ঘটনা জামাত করতে পারে বা জামাতের নেতৃত্বে হচ্ছে, এটার ন্যারেটিভ জামাতে এই মুহূর্তে দাঁড় করাতে পারবে না। কিংবা যেভাবে তারা একেবারে এস আলমের ব্যাংকগুলো দেখানো গেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সঙ্গে জামাতের কোনো দিন সম্পর্ক ছিল না। এখন সেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে হঠাৎ করে দেখা গেল জামাত ইসলামী ব্যাংকের যে এমডি মিস্টার মান্নান ছিলেন আগে, তিনি এসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেলেন। কিভাবে? আবার ইসলামী ব্যাংক কীভাবে দখল হয়ে গেল? আবার ইসলামী ব্যাংক দখল করার জন্য সেই বিএনপির যারা লোকজন, তারা শক্তিমত্তা নিয়ে হেড অফিস আক্রমণ করলো, সেটা আবার জামাত ঠেকিয়ে দিল, সেটা নিয়ে বিরোধ চললো। মানে এই যে পুরো জিনিসগুলো, সেই জিনিসগুলোর মধ্যে এখন এই যে জামাতের যে রাজনীতি, তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য যারা রাজনৈতিক দল, ইভেন হুসেইন মোহাম্মদ এরশাদ, তাদের রাজনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যে এক সুতা পার্থক্য নেই, এটা এই প্রথম প্রমাণিত হয়ে গেল। এখন সমস্যাটা হয়ে গেছে যে জামাতের যে লোকজন, এখন এরশাদের সাথে এরশাদের দল নাই, ধরেন কিছু নাই, কিন্তু এরশাদের দলের অন্ততপক্ষে আমি 20 থেকে 25 জন লোকের নাম বলবো, যাদের সামনে এক টেবিলে বসে 1 ঘন্টা আলাপ আলোচনা করার মতো ম্যাচুরিটি সম্পন্ন লোক জামাতে একজনও নাই। আপনি যদি আনিসুল ইসলাম মাহমুদের কথা চিন্তা করেন, কাজী ফিরোজুর শরীফের কথা চিন্তা করেন, আপনি যদি আপনার অন্যান্য যারা আছেন সব দল মিলিয়ে, অর্থাৎ মানে জাতীয় পার্টির মতো দলে 20 জন যদি লোক যারা সাবেক মন্ত্রী এমপি ছিল, তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি, সামাজিক অবস্থান, শিক্ষা দীক্ষা, পরিবার, এই পর্যায়ে জামাতের একজন লোক নেই এক টেবিলে বসে আলোচনা করে। আর অন্যদিকে যদি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপিতে মোর দ্যান 100 লোক আছে, 100 লোক আছে কেন্দ্রীয় পর্যায়ের নেতা, যাদের সঙ্গে এক টেবিলে বসে 1 to 1 এইভাবে কথা বলবে, তৃতীয় কোনো লোক থাকবে না। সেখানে ওই বিএনপির 100 লোকের উপর প্রভাব বিস্তার করতে পারে এরকম জামাতে একজন সিঙ্গেল লোক নেই। ফলে কি হচ্ছে, এটা হলো 1 to 1 বিটুইন ইউ অ্যান্ড মি। আপনি আর আমি যখন একা বসতেছি, তখন আপনি জানেন যে গোলাম মৌলা রনি আপনার সাথে 1000 গুণ যোগ্যতার সম্পন্ন, অথবা আমি জানি আমার চেয়ে জনাব জিল্লুর 1000 গুণ শক্তিশালী, 1 to 1। কিন্তু বাইরে সোরাব ভাইদের মতো হাজার হাজার লোক আপনাকে পাম দিয়ে দিয়ে বা আমাকে পাম দিয়ে দিয়ে, আমার মানে আকার আকৃতি আছে একটা সুহাকে তারা ইঁদুরের মতো, কিন্তু আমাকে ফুলিয়ে হাতি বানিয়ে লোকজন বলে এই হাতি আসছে, হাতি আসছে, হাতি আসছে। ফলে রাজনীতিতে আপনি যেটা বললেন সবার আগে শেষ করে দিচ্ছি, ওভার রেটিং। অর্থাৎ এই যে আমরা কিছু সামাজিক মাধ্যমে কিছু অন্ধভক্ত তৈরি করে ফেলেছি, এই অন্ধভক্ত এগুলো আগে রাজনীতিতে ছিল না। প্রেস ক্লাবের সামনে মানে একজন বক্তব্য দিত বা দিচ্ছে, এগুলো সবই জামাতের বি টিম, সি টিম। ওই যে দেখেন মাহফুজ সাহেব, যিনি এখন তথ্য উপদেষ্টা আছে, ওনার তো ব্রিলিয়ান্ট, সে কিন্তু একটা চমৎকার কথা বলছে যে জামাতের এমনি 4-5টা মধ্যদিবাদের বি টিম, সি টিম, ডি টিম আছে, তারপর তার নতুন কোনো টিম দরকার নেই। এখন দেখবেন যে ওয়াজের ময়দানে সাইদি সাহেব অন্যান্য যে লোক কিছু একটা বলে সে বলতেন, আপনারা সবাই চিল্লাইয়ে বলেন সুবহান আল্লাহ, সবাই সুবহান আল্লাহ। এখন এটা যেটা জাতীয় ভাষা, এগুলো চিল্লাইয়ে বলেন সুবহান আল্লাহ, চিল্লাইয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন ঠিক কিনা, সবাই বলেন ঠিক ঠিক ঠিক। প্রেস ক্লাবে গিয়ে দেখেন ছোট ছোট রাজনৈতিক দল 10-12 জন লোক, সামনে আছে 3-4 জন, পিছনে 10-12 জন, মাইকে একজন ধরাইয়া বল, নেতা বলতেছে বলেন তো ঠিক, পিছন থেকে সবাই হাত তুলে বলল ঠিক ঠিক ঠিক। এই যে জামাতি যে ন্যারেটিভগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো, এইগুলো যেভাবে সমাজে ওভার রেটিং করে ফেলছে, ওভার রেটিং করার ফলে এখন এরা মানে বি টিম, সি টিম, ডি টিম, এরা আলটিমেটলি রাজনীতি থেকে কিন্তু প্রায় সবাই চলে গেছে। এই আগস্ট বিপ্লবের 5 তারিখের আগে যাদের নাম ছিল, ডাক ছিল, তারা অনেকেই গণপিটুনি খেয়েছে এই সময়ের মধ্যে। অনেকের দাঁত ভেঙে গেছে, অনেকের হাড় ভেঙে গেছে, অনেকের অবস্থা এত খারাপ হয়ে গেছে, রক্তে ওই যে যেন হিমোগ্লোবিন কমে গেছে। এবং আলটিমেটলি এই যে বি টিম, সি টিম, ডি টিম, এই জিনিসগুলো যে কিভাবে কাজ করে, এবং এখন এই মুহূর্তে জামাতের ইনফ্লুয়েন্স যারা ইউটিউবার ছিলেন, ফেসবুকার ছিলেন, তাদের যে হালনাগাদ যে দশা, কি অবস্থা আছে, আমি যতটুকু জানি এটা পরবর্তী টার্মে বলবো। প্রথমত আমি একেবারেই নিরাশ নই, আর এই জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা মিনিটের জন্য আমি কখনো আশাবাদী ছিলাম না। আর এই মুহূর্তে যা কিছু ঘটছে, আমার যতটুকু ক্যালকুলেশন করার বা গণনা করার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে,
এখানে যে পরিণতিটা হওয়ার কথা ছিল, যেটা আমি সেই আরও 1 বছর বা 14 মাস আগে অনুমান করেছিলাম, সেই পরিণতিগুলোই ঘটছে। ফলে সারা দেশের মানুষের কী ধরনের অনুভূতি আবেগ সেটা বড় ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে 2025 সনের এই অক্টোবর মাসটি যেমন হওয়ার কথা ছিল তেমনই হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আমি আপনার একটা ব্লগ দেখছিলাম, আপনি সেখানে বলছিলেন যে অক্টোবর খুব ভালো মাস নয়, ব্ল্যাক অক্টোবর। হ্যাঁ, ব্ল্যাক অক্টোবর সবাই বলছে, সবাই বলছে। না, এটা কেন বলছি, কিভাবে বলছি, আমি ওটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে আসলে প্রকৃতিগতভাবে মানুষের মুখ দিয়ে কতগুলো জিনিস বের হয়ে যায়। প্রকৃতি যা ঘটাতে চায় মানুষের মুখ দিয়ে সেটা বের করে ফেলে এবং আলটিমেটলি সেটা ঘটে। 1 2 নম্বর হলো যে আপনি যখন কোনো একটা জিনিস শুরু করবেন, শুরু করার সময় সেখানে আপনি যে এররগুলো কল্পনা করেন বা আশঙ্কা করেন ব্যক্তিগতভাবে, একান্ত ব্যক্তিগতভাবে, ধরুন আপনি বাজারে গেলেন বা আপনার সন্তানকে স্কুলে দিতে গেলেন বা আপনি একটা অফিসে কর্মজীবন শুরু করলেন, হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা নেতিবাচক জিনিস আসলো, একটা আশঙ্কা আসলো। প্রায় 99.99% ক্ষেত্রে দেখা গেছে যে এন্ড অফ দ্য ডে ওই ঘটনাটা ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে ঘটেই, নেতিবাচক যে বিষয়গুলো চিন্তা করে। এমনকি ইতিবাচক যে বিষয়গুলো যখন মানুষ কর্মের শুরুতে চিন্তা করে ওটাও দিনান্তে সেই ঘটনাগুলো ঘটে। ফলে এই সরকার যখন 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে শপথ গ্রহণ করেছিল, ঠিক সেই সময়টিতে আমাদের দেশের সব মানুষ কিন্তু আশাবাদী ছিল না। কিছু কিছু মানুষ এখানে অনেকগুলো শঙ্কা প্রকাশ করেছে, এটা এভাবে হয়নি, এটা ওভাবে হয়নি, এটা হওয়া উচিত ছিল না, ইত্যাদি ইত্যাদি। আজকে দেখুন 14 মাস পরে ঠিক সেম ঘটনাগুলি কিন্তু একটার পর একটা ঘটে যাচ্ছে। তো কাজেই নিয়তি এমন একটা জিনিস, সেই নিয়তির টানে মানুষকে আসতেই হয়। একটা সময় দেখুন যখন শেখ হাসিনার সেই শেষ 1 বছরে সকলের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে যে আমরা পালাবো না, শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, তারপরে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা। কিন্তু দেখুন প্রকৃতি এই ঘটনাগুলো এমনভাবে ঘটিয়ে দিল যেটা এখন আমরা কল্পনাও করতে পারছি না এটা কীভাবে ঘটলো। একইভাবে ধরুন গত কয়েক মাস যাবৎ, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, উত্তরপাড়া, এনসিপি, এই যে বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই আলাপ আলোচনাগুলো অনভিপ্রেত, এগুলো আনএক্সপেক্টেড এবং যেখানে যে সম্মানগুলো রাখার দরকার সেই সম্মানগুলো সেখানে হচ্ছে না, যেখানে যে অসম্মানগুলো প্রাপ্য নয় ঠিক সেই অসম্মানগুলো চলে আসছে। অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি মাতামাতি করছে, প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তাই করছে না এবং মানুষ তার ধী শক্তি দিয়ে, মানুষের শ্রেষ্ঠত্ব হলো মানুষ কল্পনা করতে পারে। তো সেই কল্পনা যে শক্তিটা আছে আমাদের এই দেশে রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, এই মুহূর্তে যারা ক্ষমতার চেয়ারে আছেন এবং সাধারণ যারা জনগণ আছেন, তারা আগামী 1 বছরে যে যে বিষয়গুলো আমাদের জীবনে দায় এবং দায়িত্ব, লায়াবিলিটিস হিসেবে আসছে এবং এই আমরা 3 জন এখানে বসে আছি, আমরা 3 জনও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু অবাক করার ব্যাপার হলো আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে আমরা এই সমস্যাগুলো অ্যাসার্টেন করতে পারতাম, বুঝতে পারতাম, লিখতে পারতাম, কিন্তু এখন এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকছে না। আজকের একেবারে তরতাজা খবর হলো যে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, এডিবি থাকে, এই এডিবিতে উন্নয়নের জন্য জাইকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান লোন দেয়, গ্রান্ট দেয় এবং বিভিন্ন রকম ভর্তুকি দেয় এবং এইরকম পরিমাণ প্রায় কয়েক বিলিয়ন ডলার ইয়ারলি, যেগুলো তারা প্রত্যাহার করে নিচ্ছে, ছাড় করছে না এবং বলছে যে তোমরা এগুলো তো বাস্তবায়ন করতে পারছো না। তো এখন এইগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে ধরুন অন অ্যাভারেজে আমরা বছরে 4 লক্ষ কোটি টাকা পাবলিক সেক্টরে সারা বছর বিভিন্ন কাজ হয়, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কারবার থেকে শুরু করে বিল্ডিং। গত 1 বছরে এর 20% কাজও হয়নি। তাহলে কি হলো, এই সেক্টরে যে রেভিনিউটা আর্নিং হবে, লোকজনের যে ব্যস্ততা হবে, এখানে যে ট্রানজ্যাকশন হবে, সব জিনিসগুলো বন্ধ। তো এটা তো যদি শেখ হাসিনার জমানা হতো বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জমানা হতো, এটা আপনি 1 ঘন্টাও বন্ধ রাখতে পারতেন না। মুহূর্তের মধ্যে পত্রপত্রিকা আসতো যে এরকম এলজিডিতে এসে $5 মিলিয়ন পড়ে আছে বা $500 মিলিয়ন পড়ে আছে, এখন পর্যন্ত টেন্ডার হচ্ছে না। মুহূর্তের মধ্যে সেটা খবর হয়ে যেত, যেটা এখন পর্যন্ত হয়নি, অথচ এই ফান্ডগুলো চলে যাচ্ছে। ফলে কি হলো, আমরা একটা রিজার্ভ নিয়ে বসে আছি,
বিরাট একটা ঋণের দায় নিয়ে বসে আছি। এবং এই সরকার ক্ষমতায় আসার পরে কেউ কেউ বলছে $15 বিলিয়ন, কেউ কেউ বলছে $20 বিলিয়ন অতিরিক্ত ঋণ আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। আমাদের যে ব্যাড লোন যেটিকে বলা হয়, ক্লাসিফাইড লোন, যেটা কাগজে কলমে 2 লক্ষ মানে টাকার মতো ছিল, 2 লক্ষ কোটি টাকার মতো ছিল যাকে বলা হয় শেখ হাসিনার জামানাতে। এখন সেটা প্রায় 5,30,000 কোটি টাকার মতো হয়ে গেছে। এখন এই যে 5,30,000 কোটি টাকার যে খেলাপি ঋণটা হয়ে গেল, এটার আফটার ইফেক্ট কি? আপনার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে? সোহরাব জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে? আমার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে? এটা রাজনৈতিক সরকার যখন থাকে, পথে ঘাটে হই হুল্লোড় করে আমরা কিন্তু পাগল হয়ে যাই যে এই কারণে আমাদের এই ক্ষতি হচ্ছে। অথচ আমরা এখন পর্যন্ত কিন্তু চুপচাপ আছি। আজ এই ঢাকা শহরে এত চাপাতি, এত অন্যায়, এত অপরাধ, এত ঘুষ, এত দুর্নীতি, কিন্তু এগুলো নিয়ে আমরা কি কোনো কথা বলছি না, কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। কেন কিশোররা সেই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে রাতে বের হয়ে যাচ্ছে? তারা যে কোনো মানুষকে নির্বিচারে, সে পুলিশ হোক, সে আমলা হোক, যে মানুষগুলি সমাজে কখনো আক্রমণের শিকার হয়নি, তাদেরকে রাস্তার মধ্যে ঠেকিয়ে নির্মমভাবে কুপিয়ে তাদের সর্বস্ব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অসংখ্য লাশ নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে, বনে জঙ্গলে লাশ ভাসছে। আমাদের বনাঞ্চল, আমাদের সেই পাহাড়ি অঞ্চল, আমাদের সমুদ্র তট, আমাদের চরাঞ্চল, সব জায়গাগুলো যেন একটা ভয়ালো মৃত্যুকূপ হয়ে গেছে। এই বাংলায় গত 50 বছর ধরে এই বাংলার সব কিছু স্মরণ করতে পারি। 1971 থেকে আজ পর্যন্ত কম আর বেশি মোরাললেস স্মরণ করতে পারি। পেশাগতভাবে প্রায় 42 বছর যাবৎ এই সমাজটাকে, রাষ্ট্রটাকে দেখছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এইরকম একটা বছর, গত 14টি মাসের মতো এইরকম মাস, এরকম সময়, এরকম দিন, এরকম রাত কখনো আসেনি। যে রাত ঘুমোতে দেয় না, যে রাত স্বপ্ন দেখতে দেয় না, যে রাতগুলো মানে আশ্বাস দেয় না, প্রশ্বাস দেয় না, যে রাতগুলোতে আমি কাউকে সান্ত্বনা দিতে পারি না, আমার মধ্যে কবিতা রচনা হয় না, আমার মধ্যে কোনো কিছু সৃষ্টি হয় না, যে মানুষগুলোকে আমি সারা জীবন সান্ত্বনা দিয়েছি, এখন সান্ত্বনা দেওয়ার মতো মানুষও খুঁজে পাচ্ছি না, নিজে যে সান্ত্বনা পাবো সে অবস্থাও পাচ্ছি না। কোনটা যে হতাশা, কোনটা যে ভয়, কোনটা যে আতঙ্ক, এই জিনিসগুলো আমি আলাদা করতে পারছি না। গোলাম মোল্লা রনি, আপনি শুনছিলেন এবং আমি আপনাকে পরিচয় করে দেবার সময় একটা বাড়তি কথা যুক্ত করেছিলাম যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু খুব অ্যাক্টিভ, আমি ধরে নিয়েছি যে স্বাভাবিকভাবে আপনার এক ধরনের ইনফ্লুয়েন্সও আছে সামাজিক যোগাযোগ। এই বিএনপি, জামাত, আওয়ামী লীগের বাইরেও এখন একটা লক্ষণীয় যে যারা ন্যারেটিভ বা বয়ান তৈরি করছেন, এই ইনফ্লুয়েন্সার রাজনীতির একটা বেড়ে ওঠা আমরা লক্ষ্য করছি। এবং এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করছে নাকি পপুলিজমকে উস্কে দিচ্ছে, সো কল্ড পপুলিজমকে? প্রথমত আপনি যখন আমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন সেখানে বলার দুটো শব্দ ব্যবহার করেছেন যে আমি প্রভাবশালী। বিনয়ের সাথে বলছি যে কখনোই আমার জীবনে কোথাও প্রভাব ছিল না, আমি প্রভাবহীন একজন সাধারণ মানুষ। 2 নম্বর হলো যে আমি প্রভাব বিস্তার করার কখনো প্রভাবশালী এবং কখনো আমি প্রভাব বিস্তার করার চেষ্টা করি। এটা একেবারেই যাকে বলে আমার প্রতি একটা অবিচার যে আমি কোথাও আসলে কখনোই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছি 2 এক জায়গায়, কিন্তু আমি সফল হইনি ছোটোকালে, তো যার জন্য এটা বাদ দিয়েছি, এগুলো হবে না। আমি আমার মতো করে হৃদয় থেকে যে কথাগুলো আসে, মস্তিষ্ক থেকে যে কথাগুলো আসে, সেই কথাগুলো, সেই কাজগুলোই আমি সারা জীবন করে আসছি। কখনই কোনো ফলাফলের পেছনে আমাকে ছুটতে হয়নি। আমি আমার মতো আপন মনে কাজ করে গিয়েছি, আর ফলাফল সবসময় আমার পিছনে ছুটেছে। তো এই স্বাভাবিক। তো এই কারণে এখন এই বর্তমান সময়টাতে কি করে যে ইউটিউব বা এই সোশ্যাল মাধ্যমে আমি ব্যস্ত হয়ে গেলাম আমি নিজেও জানি না, কারণ এটা তো আমার আসলে মূল মাধ্যম না। আপনি জানেন যে আমি অনেক আগের থেকেই মূলধারার গণমাধ্যমে আমার পেশা ছিল, চাকুরি ছিল, ওটা দিয়ে আমার রুটি রুজি হতো। পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করার পরেও এই জগতের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়নি। এমনকি আমি যখন এমপি ছিলাম তখন বাংলাদেশের একেবারে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি প্রচারিত 4টা জাতীয় দৈনিক, প্রতি সপ্তাহে 4টা জাতীয় দৈনিকে সেই এডিটোরিয়াল লিখতাম আমি। আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, এইরকম এই একেবারে প্রথমে পোস্ট এডিটোরিয়াল লিখতাম, নয়া দিগন্ত, এগুলোই লিখতাম। আবার এখনও দেখেন যে বাংলাদেশ প্রতিদিনে প্রতি সপ্তাহে লিখে যাচ্ছি।
তো যারা মূলধারার গণমাধ্যমে কাজ করে তাদের জন্য সামাজিক মাধ্যমে কাজ করে, কেউ যদি বলে ইউটিউব আর ফেসবুক, আর এটা এক ধরনের মানে আমার কাছে ইনসাল্ট মনে হয় আর কি। তো যাক, এনিওয়ে, বাট আমি এই গ্রুপের মধ্যে পড়ে গেছি। এর কারণ হলো, আগে বাংলাদেশ প্রতিদিনে যখন আমি এটা লেখা লিখতাম, ওদের যে সার্কুলেশন প্লাস অনলাইন মিলে যা দেখতো তার সাথে অনেক অনেক বেশি আমি এখন যে সামাজিক মাধ্যমটি পরিচালনা করি এর দর্শক সংখ্যা অনেক বেশি। অন অ্যাভারেজে শুধুমাত্র আমার পেজে 1 কোটি মানুষ দেখে। এখন 1 কোটি মানুষ কেন দেখে আর আমি বা কেন কী করে আমি এটা বলতে পারি না, কিন্তু এটা মন থেকে চলে আসে। এটা আমার একটা রক্তের মধ্যে, অভ্যাসের মধ্যে হয়ে গেছে যে এটা কি দিক নির্দেশনাহীন বা লক্ষ্যহীন? এটা কথা হয় কি, আমরা তো এটা কি প্রভাব বিস্তার করলো না? এটা কীভাবে করে আমি জানি না। যেমন দেখা গেল যে আমার সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা তাগিদ অনুভব করি যে আজকে আমাকে 4টা ভিডিও তৈরি করতে হবে, 3টা ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে একদিন আমি করি না, ওই বাকি সপ্তাহে এটা। আচ্ছা, ওই কাজের জন্য আমাকে একটা পড়াশোনা করতে হয়। এখন আমি সেই যত রকম পড়াশোনা আছে, যা কিছু আছে, আমি তথ্য উপাত্ত ডাটা নিয়ে আমাকে একটা অনুসিদ্ধান্তে আসতে হয় কথা বলার জন্য, দেন আমি এই কাজটি করি। এখন এর দ্বারা আমার উপর নিজের কী প্রভাব হয়, অন্যের দ্বারা কী প্রভাব হয়, এটা নিয়ে আমি কখনো লাভ ক্ষতির আমার অতীতের মতোই কখনো চিন্তা করিনি। এটা হলো একেবারে স্বাভাবিক স্বগোক্তি। 2 নম্বরে যেটা সুরাব ভাই বলছিলেন যে আমি ধরেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করে বা কথাবার্তা বলে কয়েকটি কারণে। প্রথম কারণ হলো তার অতীত অভিজ্ঞতা, দ্বিতীয়ত হলো তার সফলতা এবং তার ব্যর্থতা। আপনি যেটা ব্যর্থ হলেন আপনি সবারই বলবেন যে ডোন্ট ডু ইট, এটা করবেন না। আপনি যেটা সফল হলেন আপনজনদেরকে বললেন যে তুমি এটা করো, ব্যর্থতার সফলতা। আর আপনার যে লেখাপড়া, জ্ঞান, গরিমা, এইগুলো নিয়ে যখন আপনি মিক্স করেন, চিন্তা ভাবনা করেন, তখন আপনার ভিতর থেকে একটা অদ্ভুত সিদ্ধান্ত চলে আসে, যেটাকে বলা হয় উইজডম, প্রজ্ঞা। তো সেই দিক থেকে রাজনীতি নিয়ে আমার যে অভিজ্ঞতা, আমার যে পড়াশোনা, সেই দিক থেকে আমি সুরাব ভাইয়ের যে বক্তব্য তার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি প্রথম দিক থেকে বলছি যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সঙ্গে কারো বন্ধুত্ব হয়, নিরাপদ বন্ধুত্ব এবং সম্ভাবনা, আপনি অবাক করার ব্যাপার হলো, অ্যাজ পার মাই ক্যালকুলেশন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির সঙ্গে। ইন্টারেস্টিং। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সবচেয়ে নিরাপদ, সুন্দর একটা নিরাপদ সেফ এক্সিট কেউ দিতে পারে এবং তার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় নিরাপত্তা সব দিক থেকে, সেটা কেবলই মাত্র আওয়ামী লীগ। বিএনপিও না, জামাতও না, এনসিপিও না। এই গেল